সাউন্ড সাউন্ড মানে তোমার কথা তুমি আবার শুনতে পাবে না, এখানে দেখতে পাবে না, আসতে থাকো একটু পরে দেবো। মেসেজ দেন যে আবার পরে দেখো তোমার ব্যস্ত থাকতে পারে, ক্লিয়ার করতে হবে। কথা বলো একটু 1 মিনিট। শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রিপন মন্ডল চলে এসেছি এসবির পক্ষ থেকে কেমিস্ট্রির 3rd চ্যাপ্টার, ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারের উপরে একটা লাইভ ক্লাস নিয়ে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই তোমরা জয়েন হয়ে গেছো। তো এছাড়াও যারা এখনো লাইভ ক্লাসটিতে জয়েন হওনি তারা দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমরা তোমার ফ্রেন্ডদের মাঝে এই যে লাইভ ক্লাসটি শেয়ার করো এবং ফ্রেন্ডদের মেনশন করো। আর এইটুকু জানাও যে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এটা একটু আমাকে ইনফর্ম করো। এসবি তে প্রথমবারের মতো স্মার্ট বোর্ডে আমি ক্লাস নিচ্ছি। তো যাই হোক, আর এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। সাবিয়া বলছে গুড ইভিনিং দাদা, থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা সবাইকেই। আর যারা ফার্স্ট টাইমার আছো তারা কোথা থেকে ক্লাসটিতে জয়েন করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। যারা সেকেন্ড টাইমার আছো তারা আমি দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট অনেকে জয়েন হয়ে গেছে। তোমরা তোমার ফ্রেন্ডদের মেনশন করো এবং লাইভ ক্লাসটি শেয়ারের মাধ্যমে তাদেরও দেখার সুযোগ করে দাও। আমরা খুব দ্রুতই আমাদের টপিকে চলে যাব। তো যাই হোক, আমরা আমাদের টপিক যেটা সেটা হচ্ছে এই যে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, হাইব্রিডাইজেশন, জটিল যৌগের সংকরণ, তারপর হচ্ছে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, আর একটা হচ্ছে সমযোজী যৌগের শতকরা হিসাব। যে টপিকগুলো আজকে আমরা শিখবো এই সবগুলোই অ্যাডমিশনে দেখা গেছে যে কতবার যে আসছে তার কোনো নাই, হিসাব নাই, এত বেশি ইম্পর্টেন্ট টপিকগুলো। তো এই ক্লাসটা কোনোভাবে মিস করা যাবে না। যারা আমাদের এসবি স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই ক্লাসটিতে জয়েন করবে। এছাড়াও যারা ফার্স্ট টাইমার স্টুডেন্ট আছো, আমাদের এসবি তে ভর্তি হয়েছো বা এখনো বুঝতে পারছো না যে অ্যাডমিশন এই যে যুদ্ধ, এই যুদ্ধে তুমি কোথায় দেখতে চাও নিজেকে এবং এই তোমার সহায়ক হিসেবে কে সাহায্য করবে সেটা বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাদের এসবি ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে যে আসলে এসবি তোমার সবথেকে বেস্ট একটা চয়েস হবে। কারণ দেখা গেছে এই এসবির পথযাত্রা ছিল দীর্ঘ 19 বছরের। দীর্ঘ 19 বছরের সফলতা নিয়ে খুলনাতে একছত্র আধিপত্য করে যাচ্ছে অভিজিৎ স্পেশাল ব্যাচ, যেটা হচ্ছে হাজী মহসিন রোডে অবস্থিত। যারা তোমরা ফার্স্ট টাইমার আছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে ক্লাসে জয়েন করেছো। তো আমি দেখতে পাচ্ছি আমার অনেক স্টুডেন্ট এখানে কমেন্ট করছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, অল ক্লিয়ার, তাহলে আমার ভয়েস বোঝা যাচ্ছে। ওকে, তো আজকে আমরা ক্লাসে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে মানে অ্যাডমিশনের টাইমে বা অ্যাডমিশন যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেয় তারা জানে যে এই চ্যাপ্টারটা থেকে মানে স্টুডেন্টদের এত প্যারা দেয় এই চ্যাপ্টারটা, যেটা আসলে বলে বোঝানো যায় না। কেমিস্ট্রি সব থেকে যে চ্যাপ্টার দুইটা প্যারা দেয় সেটা হচ্ছে এই যে আজকে আমরা যেটা পড়ছি 3rd চ্যাপ্টার, আর হচ্ছে সেকেন্ড পেপারের যে সেকেন্ড চ্যাপ্টার জৈবরসায়ন। অনেকেই এই চ্যাপ্টারটিতে খারাপ করে ফেলো। তো যাই হোক, আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো তোমরা তোমার ফ্রেন্ডদের মাঝে লাইভ ক্লাসটি শেয়ার করো, তাদের মেনশন করো যাতে তারাও এটা ক্লিয়ার করতে পারে টপিকগুলো। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। ওকে, তো দেখো সংকরণ জিনিসটা কি সেটা আগে আমাকে প্রথমে জানতে হবে। সংকরণ হচ্ছে
সমশক্তি সম্পন্ন অ্যাটমিক অরবিটাল, যারা হচ্ছে পরস্পর অধিক্রমণের মাধ্যমে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করে। এখন হাইব্রিড অরবিটাল তৈরি করলে আমার কি হবে? এই হাইব্রিড অরবিটাল তৈরি করলে যেটা হবে সেটা হচ্ছে বন্ড এনার্জি যেটা বা স্টেবিলিটি সেটা বেড়ে যায়। অর্থাৎ আমার কি হচ্ছে, এই হাইব্রিড অরবিটাল তৈরি করলে আমার কি হবে, যে দুইটা অ্যাটমিক অরবিটাল যারা ওভারল্যাপ করছিল তাদের স্টেবিলিটি বেড়ে যাবে। তো দেখো এই হাইব্রিডাইজেশন বা সংকরণ, এটা দেখা গেছে যে তোমার অ্যাডমিশন ক্যারিয়ারে হাজার হাজার বার এই কোশ্চেনটা আসবে, এখান থেকে কোশ্চেন আসবে। সুতরাং এইটা আমরা খুব ইজিলি এইটা সলভ করব। তো দেখো হাইব্রিডাইজেশন প্রথমে পড়তে হলে আমার যেটা দরকার সেটা হচ্ছে, প্রথমে আমার দেখতে হবে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কয়টা আছে। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল কয়টা আছে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো প্রথমে একটা সূত্র আমি বলে দিচ্ছি। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, যারা আমাদের এসবি স্টুডেন্ট সেকেন্ড টাইমার ক্লাসে টপিকটা ভালো করে ক্লিয়ার হয় না, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আজকে লাইভ ক্লাস প্রত্যেকটা টপিক নোট ডাউন করবে, এবং যারা ফার্স্ট টাইমার আছো তারা অবশ্যই ক্লাসটা উপভোগ করবে, এবং ক্লাসের এই যে ক্লাসের আমাদের পারফরমেন্স দেখে তোমরা বুঝতে পারবে অবশ্যই যে ভর্তি যুদ্ধে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে হলে তোমাকে কোথায় ভর্তি হতে হবে। তো দেখো নাম্বার অফ হাইব্রিড অরবিটাল আমরা কিভাবে বের করব? নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, তাই না? লোন পেয়ার মানে কি? নিঃসঙ্গ জোড়ি ইলেকট্রন। জিনিসটা কি আমি একটু পরে তোমাকে ক্লিয়ার করব। প্লাস নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রন, বা যেটাকে আমরা বলছি কি বলতো, সিগমা বন্ড। ওকে। তো দেখো আমি একটা অ্যামোনিয়ার কথা তোমাদের যদি বলি, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কে বলতো, এবং এই যে নাম্বার অফ হাইব্রিড অরবিটাল এটাকে বলা হয় স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার যেটাকে শর্টকাটে বলা হয় এসএন। এই স্টেরিক নাম্বার কার বের করতে হয়? সেন্ট্রাল অ্যাটমের বের করতে হয়, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর স্টেরিক নাম্বার বের করতে হয়। এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কে বলতো? নাইট্রোজেন। এখন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, নাইট্রোজেন 7, তাহলে এটা কি হবে? 1s2 2s2 2p3। এখন বাচ্চারা বলো তো যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো তো 5টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তার মানে এখানে দেখো যে 3টা হাইড্রোজেন যদি এর সাথে বন্ধন তৈরি করে, তাহলে এইখানে যে 2px1 2py1 2pz1 এই যে 3টা অর্ধপূর্ণ অরবিটাল রয়েছে, এদের সাথে বেসিক্যালি আমার কি করবে বলো? হাইড্রোজেন গুলো ওভারল্যাপ করবে। হাইড্রোজেনের এস অরবিটাল কি করবে? ওভারল্যাপ করবে। তাহলে সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থেকে যাবে যারা বন্ধনে অংশগ্রহণ করবে না। তো যারা বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলছি কি বলতো? বন্ড পেয়ার ইলেকট্রন। আর যারা বন্ধনে অংশগ্রহণ করেনি তাদেরকে আমরা বলছি কি বলো? লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এখন ইজিলি বলে ফেলো অ্যামোনিয়ার জন্য কি হবে বলতো? নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন কত? 1। পেয়ার মানে কি? জোড়া, রাইট? পেয়ার মানে হচ্ছে জোড়া। প্লাস নাম্বার অফ সিগমা বন্ড বা বন্ড পেয়ার ইলেকট্রন যাই বলো না কেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়তো বলতো? দেখতে পাচ্ছি হচ্ছে 3, তাই না? 3টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তো আলটিমেটলি এখান থেকে আমি ওর হাইব্রিড অরবিটাল পাচ্ছি কত বলো? 4। হাইব্রিড অরবিটাল পাচ্ছি 4, বা ওর স্টেরিক নাম্বার পাচ্ছি 4। একটু যদি তোমার ক্লিয়ার হয় তো তোমরা খুব কুইকলি নোট ডাউন করে নাও। কারোর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্টে, অবশ্যই জানাবে। ফার্স্ট টাইমার যারা আছো তারা অবশ্যই কমেন্টে বলো ফার্স্ট টাইমার এবং কোথা থেকে আছো সেটাও আমাকে জানাও। দেখো আজকে কিন্তু আমি এসবি টি-শার্ট পরে ক্লাস নিয়েছি, তাই না? তোমরা যদি চান্স পাও তাহলে কি এই টি-শার্ট তোমাদের। যারা যারা চান্স পাবা তাদের কিন্তু এই টি-শার্ট আমরা গিফট করব। আর যারা আমাদের এখানে ক্লাস করেছে এসবি স্টুডেন্ট, তারা জানে এসবি সার্ভিস সম্পর্কে। একটা অ্যাডমিশনে যদি তোমার চান্স পেতে হয় তাহলে বেসিক্যালি তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ভালো একজন টিচারের শরণাপন্ন হতে হবে, আর 2 নম্বর যেখানে গাইডলাইন থাকবে। তো এসবির মতো গাইডলাইন তুমি আর কোথাও পাবে কিনা আমার সন্দেহ আছে, কারণ আমাদের যারা স্টুডেন্ট তারা জানে আমাদের এখানে প্রথমে একটা এক্সাম হয়, এক্সামের পরে স্যার ক্লাস নেয়, তার যে মার্ক থাকে সেটা আমরা গার্ডিয়ানের কাছে এসএমএস করি যাতে গার্ডিয়ান বুঝতে পারে যে স্টুডেন্টের কি অবস্থা, কল করেও জানানো হয়।
কল করেও আমরা জানাই যে আপনার স্টুডেন্টের এখানে এই সমস্যা, এবং সে মেগা এক্সামে যদি সে খারাপ করে সেটাও আমরা তাদেরকে ইনফর্ম করি। এবং এছাড়াও আমাদের যে মেগা এক্সামটা আছে, এটা তো তোমরা অনেকেই জানো, তারা হচ্ছে যে মেগা এক্সামে যারা ভালো করে বিগত বছরগুলোতে দেখা গেছে তারা অ্যাডমিশন যদি এক ধাপ এগিয়ে থাকে। সুতরাং যারা ভালো একটা গাইডলাইন চাও, অ্যাডমিশনে নিজেদের একটা ভালো র্যাঙ্কিং এ দেখতে চাও, তারা অবশ্যই এসবি কে বেছে নিতে হবে। এবং আমি মনে করি এসবি শরণাপন্ন হলে তুমি ভর্তি যুদ্ধে এক ধাপ এগিয়ে থাকবে। তো যাই হোক, আমরা টপিকে চলে যাই। হ্যাঁ, যারা অবশ্যই আসিফ লিখছে, দাদা হিলিয়াম ট্রিট, স্যার আপনাকে তো ঝকঝক লাগছে, বোমা দেখলে তো চিনতেই পারবে না। আরে দাদা কি যে বলেন। হ্যাঁ, অবশ্যই হিলিয়ামে ট্রিট দেবো যারা চান্স পাবে, তারা নাই। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি। অ্যামোনিয়াটা মুছে দিলাম। এখন আমরা কিন্তু হাইব্রিডাইজেশনের মেন যে কনসেপ্ট সেটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। একটু পরে দেখো হাইব্রিডাইজেশনটা তোমার কাছে একদম আমসত্বের মতো মনে হবে। আমসত্বের মতো কেন মনে হবে বলছি, দেখো যখন আমার এই এস এর নাম্বার 2, তখন আমার সেটা হাইব্রিডাইজেশন হবে sp। যখন এই স্ট্রিক নাম্বার 3, তখন সেটা আমার হবে sp2। যখন স্ট্রিক নাম্বার 4, তখন আমার সেটা হবে sp3। যখন স্ট্রিক নাম্বার 5, তখন সেটা হবে কি বলো, sp3d। যখন স্ট্রিক নাম্বার 6, তখন আমার হবে হচ্ছে sp3d2। আর যখন 7, তখন সেটা হবে হচ্ছে sp3d3। এছাড়াও কোথাও কোথাও আছে যে d2 sp3 এরকম আছে, সেটা হচ্ছে যখন কমপ্লেক্স অর্থাৎ হচ্ছে জটিল যৌগের সংকরণ পড়াবো তখন আমি ক্লিয়ার করব। তো স্ট্রিক নাম্বারগুলো যদি আমরা জানি, তাহলে আমি ওর হাইব্রিডাইজেশন একদম চোখ বুঝে বলে দিতে পারবো। কিভাবে আমি বলি, যেমন মিথেন CH4 মিথেন, এই সেন্ট্রাল অ্যাটমকে অবশ্যই কেন্দ্র পরমাণু হচ্ছে কার্বন। তাহলে কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন। যে 4টাই আমার কি করেছে, বন্ধনে অংশগ্রহণ করেছে, তার মানে আমরা সবাই বন্ড পেয়ার। আর হাইড্রোজেনের সাথে বন্ড করলে আমরা বলবো সেটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে আমার স্ট্রিক নাম্বার কি হয়? স্ট্রিক নাম্বার হয় লোন পেয়ার আছে, নাই কোনো লোন পেয়ার নাই, ওকে। তারপর আমার বন্ড পেয়ার আছে বা সিগমা বন্ড আছে, অবভিয়াসলি আছে। কয়টা আছে? 4টা আছে। তার মানে যদি স্ট্রিক নাম্বার 4 হয়, তাহলে চোখ বুঝে বলে দাও ওইটার হাইব্রিডাইজেশন কি হবে? sp3 হবে। তো যদি মিথেনেরটা তোমরা বুঝে থাকো, তাহলে আমি একটা তোমাদের টেস্ট করছি, বলো তো এটার কত হয়? PCl5 এর ক্ষেত্রে তোমরা একটু বলো আমাকে যে এর হাইব্রিডাইজেশনটা কি হবে। ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে যে PCl5 এর হাইব্রিডাইজেশন, আমাকে একটু বলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, নিচের কোনটি আয়নিক বা সমযোজী ধরনের প্রশ্নের সমস্যা হচ্ছে ভাই। ঠিক আছে বাবু রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যবস্থা করা হবে, সমস্যা নাই। মেক এক্সামের পরে আমি আর নাই। ওকে, কুইকলি বলো। PCl5 পূজা বিশ্বাস বলছে sp3, অর্ঘমন্ডল বলছে sp3d2, লীনা বলছে sp3d। ওকে, তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম লিখছো, তো দেখি এখানে সেন্ট্রাল অ্যাটম কে বলো তো? ফসফরাস। তাহলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে বলো? 5টা ইলেকট্রন থাকে। 5টা ইলেকট্রন, যার 5টাই আমার কি করেছে? বন্ধনে অংশগ্রহণ করেছে। তাহলে কেন বৎস এত ইজিলি পড়াচ্ছি তারপরে বুঝো নাই? এখানে হচ্ছে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে? নাই। তারপরে হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন বা সিগমা বন্ড কয়টা আছে? 5টা আছে। তাহলে যদি আমার SN নাম্বার 5 হয়, SN নাম্বার 5 হয়, SN নাম্বার আমার কত হচ্ছে? 5। SN নাম্বার 5, তাহলে SN নাম্বার যদি 5 হয়, একটু আগে আমি লিখে রেখেছিলাম এখানে sp3d। তাহলে যারা sp3d কমেন্ট করছো তারা অবশ্যই রাইট লিখছো। আর যারা এছাড়া ভুলভাল লিখছো অনেকেই দেখছি sp3, আবার কেউ লিখছে sp3d2। তো এখন আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। ওকে, এবার আমরা প্রত্যেকটা ব্রিফলি পড়বো। ওকে, আমি আশা করি তোমরা হচ্ছে স্ট্রিক নাম্বারটা বুঝতে পারছো। নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি আমি জানি, তাহলে আমি খুব ইজিলি হাইব্রিডাইজেশনটা বলতে পারবো যে এটার হাইব্রিডাইজেশন কত হবে। কারণ তোমার এক্সামে কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমাকে 10 মিনিট করে টাইম দিবেন। সুতরাং তোমাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে
কিছু এইগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে আমি হাইব্রিডাইজেশনটা কুইকলি অ্যান্সার করতে পারি, কারণ তোমার বইয়ে যে সূত্র দিয়ে আছে ওই সূত্র দিয়ে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও অনেক সময় লাগবে। তো যাই হোক, আমরা এখন প্রত্যেকটা যদি পড়ি, প্রথমটা যদি আমি এসপির কথা বলছি, এসপি হাইব্রিডাইজেশন, তাহলে এটা বেসিক্যালি তোমার হচ্ছে কাদের ক্ষেত্রে দেখা যায়, যে জৈব যৌগগুলো আছে তাদের মধ্যে আমরা সাধারণত যারা অ্যালকাইন আছে তাদের আমরা এটা দেখতে পাই, অ্যালকাইন। 2 নাম্বার হচ্ছে এর বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল এসপির জন্য বন্ড অ্যাঙ্গেল কত বলো, 180 ডিগ্রি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটা দেখতে কেমন হবে, আকৃতি হবে সরল রৈখিক, বা ইংলিশে যেটাকে আমরা বলছি কি বলো, লিনিয়ার। ওকে, এরপরে এর উদাহরণ দাও। এর উদাহরণ কি হতে পারে, C2H2 হতে পারে একটা অর্গানিক কম্পাউন্ড। আবার আমরা কি লিখতে পারি, Sp, তার মানে এটা হতে পারে কি বলো, বেরিয়াম ফ্লোরাইড। ওকে, আচ্ছা, এছাড়াও আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে S ক্যারেক্টার কত পার্সেন্ট, S ক্যারেক্টার কত পার্সেন্ট। দেখো S আর P দুটোই কি সমান অনুপাতে আছে, 1:1। তাহলে 100% এর মধ্যে এটা থাকবে কত পার্সেন্ট বলো, 50%। এটা থাকবে 50%। তাহলে P ক্যারেক্টার কত পার্সেন্ট থাকবে, P ক্যারেক্টার থাকবে 50%, রাইট। তো আমরা এখানে SP টা ক্লিয়ার করলাম। এখন যদি আমি বেরিলিয়াম ক্লোরাইডটা দেখাই তোমাদের, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন। তো এই দুইটার বন্ড মাঝখানে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এটা দেখো একদম দেখতে সরলরৈখিক হয়েছে, সরলরেখার মতো, তাই এটাকে আমরা বলছি হচ্ছে লিনিয়ার শেপ আকৃতি। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি sp2। তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকো sp2। তাহলে ফার্স্ট অফ অল এটা কোথায় ঘটবে, অ্যালকিন। নেক্সট আমরা লিখছিলাম বন্ড অ্যাঙ্গেল sp2 এর জন্য কত হবে, 120 ডিগ্রি। তারপরে আমরা লিখছিলাম আকৃতি কেমন হবে, আকৃতি হবে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, বা ইংরেজিতে আমরা যেটাকে বলছি ট্রাইগোনাল। ওকে, নেক্সট আমরা বলছিলাম কিছু উদাহরণ দিতে। উদাহরণ যদি আমি দেই তাহলে এখানে C2H4 লেখা যায়, আর এটা কি লেখা যায় বলো, বোরন ট্রাইক্লোরাইড লেখা যায়। ওকে, নেক্সট আমরা লিখছিলাম S ক্যারেক্টার কত পার্সেন্ট হবে, এখন তোমরা জানাও S ক্যারেক্টার কত পার্সেন্ট হবে, আর P ক্যারেক্টার কত পার্সেন্ট হবে জানাও। P ক্যারেক্টার কত পার্সেন্ট হবে জানাও। ওকে, শান্তনু বলছে 33.33% হচ্ছে এস ক্যারেক্টার। থ্যাংক ইউ। কেন বলো, এখানে তুমি দেখো sp2, তাহলে অনুপাতটা কত বলো তো, 1:2। তার মানে টোটাল কত, 3। তাহলে 100 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার আসে কত বলো, 33.33%। তো এটা হচ্ছে কার, এটা হচ্ছে এস এর। তাহলে পি এর কত হবে, ওর দ্বিগুণ হবে, অর্থাৎ হচ্ছে 66.67%। এখন যদি বোরন ট্রাইক্লোরাইড আমি আঁকি তাহলে এটা দেখতে এরকম দেখায়, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, এরকম। ক্লিয়ার?
ফার্স্ট টাইমে যারা আছো আমাদের ক্লাস উপভোগ করছো তারা অবশ্যই কমেন্ট করো, আর সেকেন্ড টাইমে যারা আছো ক্লাসে টপিকগুলো হয়তো ক্লিয়ার না হলে তারা অবশ্যই নোট ডাউন করে নিবা। আবার ফার্স্ট টাইমে যারা আছো তারা অবশ্যই কমেন্ট করো তোমরা আমার কথা বুঝতেছো কিনা বা ক্লাস কেমন লাগছে, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যারা ফার্স্ট টাইমার আছো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা, সেটা হচ্ছে sp3d, সরি sp3। তাহলে এটা কোথায় হবে? ফার্স্ট অফ অল এটা হবে অ্যালকেনে। অ্যালকেনের ক্ষেত্রে যারা অর্গানিক কম্পাউন্ড সেই অ্যালকেনে আমরা sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাই। তারপরে আমরা পড়ছিলাম হচ্ছে বন্ড অ্যাঙ্গেল এর ক্ষেত্রে কত হবে বলো? 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে এর আকৃতি কেমন হবে? এর আকৃতি হবে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। তো এক্সাম্পল দাও। এক্সাম্পল C2H6 একটা অর্গানিক কম্পাউন্ড, আর ইনঅর্গানিক যদি আমি দিই আবার কি লেখা যায় বলো? NH3। ওকে, এরপরে S ক্যারেক্টারটা বলে ফেলো। S ক্যারেক্টার 25%, যেহেতু রেশিও আমার কত বলো? 1:3। তাহলে P ক্যারেক্টার কত হবে? P ক্যারেক্টার হবে 75%। তো আমি যদি এখানে মিথেনটা আঁকি তাহলে সেটা দেখা যায় এরকম। যেটার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। টেট্রাহেড্রাল, রাইট, 25-75। যারা ফার্স্ট টাইমার আছো তারা অবশ্যই কমেন্ট করবে, ফার্স্ট টাইমার স্টুডেন্টরা। এবং যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু যে বন্ড অর্ডার অর্থাৎ বন্ধন ক্রম এবং জটিল যৌগের হাইব্রিডাইজেশন, এছাড়া হচ্ছে তোমার সমযোজী যৌগের শতকরা পরিমাণ, এটা ক্লিয়ার করবে আজকে। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি sp3d। sp3d এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব এর বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে একবার হচ্ছে 120 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। কেন হচ্ছে এটা আমি একটু পরে দেখাবো। আর আকৃতি হবে ট্রাইগোনাল বাইপিরামিড। ট্রাইগোনাল বাইপিরামিড। এক্সাম্পল হচ্ছে PCl5। কেমন? আচ্ছা, এখানে sp3d, তার মানে আমরা দেখতে পাচ্ছি s আছে আর p এর কোন কোন অরবিটাল গুলো আছে? px, py, pz আছে, আর যেটা আছে সেটা হচ্ছে dx2। এই অরবিটাল গুলো হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করেছে। তাহলে যদি আমি এটা দেখাই তাহলে এটা দেখতে হয় এরকম। ক্লোরিন 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 ক্লোরিন। দেখো, তো এটাকে আমরা কি বলছি বলতো? এক্সিয়াল, আর এটাকে বলছি ইকুইটোরিয়াল। তো এইটা আলটিমেটলি অ্যাঙ্গেল করেছে কত বলো? 120 ডিগ্রি। আর এইটা অ্যাঙ্গেল করেছে কত বলো? 90 ডিগ্রি। মনে রাখবা এক্সিয়াল বন্ডের এনার্জি অবশ্যই ইকুইটোরিয়ালের থেকে বেশি হবে। এটা দেখতে হচ্ছে কি বলো? ট্রাইগোনাল বাইপিরামিড।
ইয়েস 90 ডিগ্রি এন্ড 120 ডিগ্রি। 120 ডিগ্রি ইকুয়েটোরিয়াল বন্ডের ক্ষেত্রে, 90 ডিগ্রি এক্সিয়াল বন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, এবং এক্সিয়াল বন্ডের এনার্জি অবশ্যই ইকুয়েটোরিয়াল বন্ডের থেকে বেশি হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পিসিএল 5 এটা কিন্তু অনেকবার এসেছে অ্যাডমিশনে, পিসিএল 5 এর সংকরণ কি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা ফার্স্ট টাইমে আছো তারা অবশ্যই কমেন্ট করো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে sp3d2। sp3d2 সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল সবগুলোর হচ্ছে 90 ডিগ্রি। আর এইটা শেপ হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। এর এক্সাম্পল হচ্ছে SF6। তো আমি যদি একটু আঁকি, এর সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, তাহলে তাহলে এখানে আছে হচ্ছে তোমার ফ্লোরিন। এগুলো যদি তুমি 3 ডাইমেনশন দেখো তাহলে দেখতে পাবা যে সবগুলোর বন্ড অ্যাঙ্গেল আছে হচ্ছে 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি অক্টাহেড্রাল, রাইট। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি। sp3d3। তাহলে এটার বন্ড অ্যাঙ্গেল দুইটা 90 ডিগ্রি এন্ড 75 ডিগ্রি। ওকে, শেপ হবে পেন্টাগোনাল বাইপিরামিড। এক্সাম্পল হচ্ছে F7। এই যে ওকে, তো দেখো এই যে দুইটা বন্ড, এই দুইটা হচ্ছে 75 ডিগ্রিতে আছে, আর সে আগের গুলো কিন্তু আগের মতোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কি sp3d3। yes 90 ডিগ্রি এন্ড 75 ডিগ্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিতে চাও তাদের কিন্তু এগুলো অবশ্যই জানা লাগবে, স্পেশালি sp3d2 এবং sp3d3 অবভিয়াসলি তোমাকে জানা লাগবে। ওকে, 75 এবং 90 ডিগ্রি IF7। ওকে, তাহলে আমি আশা করি তোমরা যে হাইব্রিডাইজেশনের যতগুলো আছে আমরা সবগুলো ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তো নেক্সট আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে জটিল যৌগ সময়ের যে সংকরণ, হাইব্রিডাইজেশন। জটিল যৌগ যারা আছে তেমন একটা জটিল যৌগ সংকরণ আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখো K4 FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফ্রেট, একই কথা, পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফ্রেট। তো ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে সবসময় মনে রাখবা যে জটিল যৌগগুলো যারা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, মানে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে, তাদের দুইটা জিনিস মাস্ট বি তোমার থাকতে হবে। সেটা হচ্ছে একটা সেন্ট্রাল অ্যাটম হিসেবে একটা ধাতু থাকতে হবে এবং যেটা হবে ডি ব্লক মৌল, আর একটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ড কারা, যারা হচ্ছে জটিল যৌগ তৈরির সময় একজন মুক্ত জোড় ইলেকট্রন দান করে। কাকে দান করে? সেই কেন্দ্র ধাতব পরমাণুকে, তাই না? তাহলে মনে রাখবা যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এরা যদি কোথাও তুমি দেখে থাকো যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু আছে, তাহলে বুঝে নিবা যে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করেছে, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। হ্যাঁ, তো দেখো এখানে আমি যদি লিখি নিকেল, লিখে দিলাম এটা। ওকে,
তাহলে দেখো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে আমরা বুঝতে পারছি এটা একটা সন্নিবেশ বন্ধন। যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে সেটা আমরা বুঝে নেব সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন, তাই না? সমযোজী বন্ধনে ওরা আবদ্ধ আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে আমরা বুঝে নেব এটা হচ্ছে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ আছে, রাইট? তো দেখো পটাশিয়াম ফেরোসাইনেট, এখানে সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেট নাম্বার এটা তোমার জানতে হবে। আগে জানতে হবে লিগ্যান্ডকে। তো এখানে আমি বারবার বলছি একটা থাকবে সেন্ট্রাল অ্যাটম, যেটা অলওয়েজ হবে ডি ব্লক মৌল, এবং অলওয়েজ এটা হচ্ছে একটা মেটাল, রাইট? মেটাল। তো আয়রন মেটাল, তার মানে আমি বুঝতে পারছি আয়রনকে ইলেকট্রন দিতে আসবে, কে দিতে আসবে বলো? সায়ানাইড দিতে আসবে। এবং কয়টা সায়ানাইড দিতে আসবে? 6টা। তার মানে হচ্ছে কি এই সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে আমার এই ক্ষেত্রে কত? 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি K4 ApCN6 বা পটাশিয়াম হেক্সাসায়ানোফ্রেট এর ক্ষেত্রে কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে আমার কত? 6। কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6, তাই তো? আবার আমার আয়রনটা আমার কি বলো? ডি ব্লক মৌল। তাহলে আমার এটা একটা, প্রথমত আমি জানি এখানে 3 ধরনের বন্ধন আছে। কি কি বন্ধন আছে? এই যে আয়রন এই যে সায়ানাইডের সাথে তৈরি করেছে কোঅর্ডিনেট বন্ড বা সন্নিবেশ বন্ধন। তাহলে কয়টা সন্নিবেশ বন্ধন আছে? 6টা সন্নিবেশ বন্ধন আছে। কেন? কারণ এখানে 6টা সায়ানাইড মানে লিগ্যান্ড, 6টা লিগ্যান্ড কি বলো তো? আমার 6 জোড়া ইলেকট্রন দিতে আসছে, তার মানে আমার সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত এখানে? 6। ওকে, তারপরে দেখো এই যে সায়ানাইড মানে কি, এখানে আছে কি বলো? কার্বন আর নাইট্রোজেন। কয়টা বন্ধনে যুক্ত আছে? 3টা বন্ধনে যুক্ত আছে। তাহলে এখন যদি আমার পরীক্ষায় আসে যে পটাশিয়াম ফেরোসাইনাইড এখানে কয় ধরনের বন্ধন আছে, তুমি ইজিলি বলতে পারো এরা এর সাথে তৈরি করেছে কোঅর্ডিনেট বন্ড মানে সন্নিবেশ বন্ধন। আবার কার্বন নাইট্রোজেনের সাথে তৈরি করেছে আমার কোভ্যালেন্ট বন্ড মানে সমযোজী বন্ধন। আবার পটাশিয়াম এই টোটালটার সাথে তৈরি করেছে আমার আয়নিক বন্ড। তার মানে এখানে 3 ধরনের বন্ধন আছে, রাইট? ক্লিয়ার? ওকে, এরপরে যদি পরীক্ষা আসে এখানে সন্নিবেশ বন্ধন কয়টা আছে আমি ইজিলি বলে দিয়েছি। কোঅর্ডিনেট নাম্বার বা সন্নিবেশ সংখ্যা যদি তুমি চিনতে পারো তাহলে তুমি বুঝতে পারবে এখানে সন্নিবেশ সংখ্যা কত আছে। তাহলে এখানে 6টা সন্নিবেশ বন্ধন আছে, রাইট? আর যদি বলে সমযোজী বন্ধন কয়টা আছে, দেখো একটা কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যদি 3টা বন্ধন থাকে তাহলে 6টা সায়ানাইড মানে সেখানে কত হলো? 6 গুণ 3, তার মানে আমার কত হলো? 18। তাহলে এখানে সমযোজী বন্ধন আছে 18টি, সন্নিবেশ বন্ধন আছে আমার 6টি। তাহলে কত হলো? 18 আর 6 24, আর 4টা আছে আমার কি? আয়নিক বন্ধন। তার মানে 28টা বন্ধন আছে এখানে টোটাল। 3 ধরনের বন্ধন এবং 28টা বন্ধন আছে। এটা যদি তোমার ক্লিয়ার হয় তাহলে আমরা এখন পড়বো হচ্ছে সংকরণ কি হবে। স্যার আপনি তো বললেন 3 ধরনের বন্ধন আছে এবং হচ্ছে 28টা বন্ধন আছে। এটা তোমার অ্যাডমিশন ক্যারিয়ারে একবার যদি না আসে তখন বলবো, অবশ্যই মাস্ট বি এখান থেকে একটা কোশ্চেন আসবে, মাস্ট বি। এছাড়া আবার যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমি তোমাদের একটা লিখে রাখছিলাম নিকেল থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল সায়ানাইড 4। ওকে, এটা আমি লিখে রাখছিলাম তোমাদের। তো দেখো এখানে আমার সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেট নাম্বার কত? কুইকলি বলে ফেলো 4, কারণ স্যার এখানে লিগ্যান্ড আছে কয়টা? 4টা লিগ্যান্ড আছে সায়ানাইড, রাইট? যদি এটা তুমি বুঝো তাহলে এখন দেখো নিকেলের ক্ষেত্রে এটা হচ্ছে ডি ব্লক মৌল, রাইট? এখানে এর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো? 28 যেহেতু ওর পারমাণবিক সংখ্যা, তার মানে 28 এখান থেকে 2 বিয়োগ, তার মানে কত থেকে? 26। ওকে, 26। ওকে, তাহলে আমরা ওর সর্বশেষ কক্ষপথে এক্সট্রা আছে কত দেখো? 8। আমি প্রথমত দেখতে পাচ্ছি ওর কোঅর্ডিনেট নাম্বার 4। এছাড়া আমি দেখতে পাচ্ছি নিকেলের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এই যৌগের ক্ষেত্রে 8টা, রাইট? 8টা। এখন যখন আমার কোঅর্ডিনেট নাম্বার 4 হবে এবং দুইটা জিনিস, সেটা হচ্ছে সেটা হচ্ছে নিকেলের সর্বশেষ কক্ষপথে, নিকেলের ক্ষেত্রে ডি ব্লক যে মৌল তার সর্বশেষ কক্ষপথে
যদি 0 1 2 3 8 9 10 থাকে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাগুলো এইগুলো যদি থাকে, তাহলে তার হাইব্রিডাইজেশন হবে sp3। কখন যার কোঅর্ডিনেট নাম্বার কত 4, কোঅর্ডিনেট নাম্বার কত 4 যাদের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার করতে পারছি? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি কি বলছি, যখন কোঅর্ডিনেট নাম্বার 4 এবং সম্ভব শুধুমাত্র জটিল যৌগের ক্ষেত্রে কোঅর্ডিনেট নাম্বার বা সন্নিবেশ সংখ্যা যখন 4 হবে, তখন ওর যে সেন্ট্রাল অ্যাটম থাকবে তার আমরা কি করব, আগে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে দেখব যে ওর ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। ডি অরবিটালে যদি এই সংখ্যাগুলো থাকে, যেমন নিকেলের ক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি ওর সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল, 8টা ছিল ডি অরবিটালে। তাহলে 8টা ছিল বলে আমরা লিখেছি কি বলো, sp3। কিন্তু যদি এইটা না থেকে ডি অরবিটালে 4 5 6 7 এই সংখ্যক তোমার ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে হবে কি বলো, তাহলে নিকেল সেভেন 4 যোগটা ছিল এরকম। তাহলে আমরা এখানে দেখছিলাম নিকেলের সর্বশেষ কক্ষপথে ডি অরবিটালে ছিল হচ্ছে 8টা ইলেকট্রন, তাই আমরা বলছি হাইব্রিডাইজেশন হবে sp3, এবং তার মানে হচ্ছে সেটা হবে কি টেট্রাহেড্রাল, মানে চতুস্থলকে স্ট্রাকচার হবে। কিন্তু যখন আমার ডি অরবিটালে ইলেকট্রন হবে কত, 4 5 6 7, এর মধ্যে যে কোনো একটা হবে, তখন আমরা সেটা বলবো হচ্ছে sp2d, এবং তার যে আকৃতি হবে সেটা হচ্ছে সমতলীয় বর্গাকার, আজীবন মনে রাখবা, আজীবন সমতলীয় বর্গাকার। ক্লিয়ার কিনা? তাহলে আমার সন্নিবেশ সংখ্যা 4 দিয়ে বেশিরভাগ আসে আর 6 দিয়ে বেশিরভাগ আসে। তো আমি আশা করি 4টা ক্লিয়ার করতে পেরেছি। 4 থাকলে আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি 4 থাকে তাহলে আমি দেখব যে সেন্ট্রাল অ্যাটম আছে, সেই সেন্ট্রাল অ্যাটমের ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। ডি অরবিটালে যদি থাকে 8 9 10 অথবা 0 1 2 3, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো হচ্ছে এটা sp3 হাইব্রিডাইজড হবে এবং আকৃতি হবে টেট্রাহেড্রাল। কিন্তু যখন ডি অরবিটালে 4 5 অথবা 6 অথবা 7টা ইলেকট্রন থাকবে, তখন আমরা সেটা বলবো ওর হাইব্রিডাইজেশন হবে sp2d, এবং ওর স্ট্রাকচারটা বা আকৃতিটা হবে হচ্ছে সমতলীয় বর্গাকার। ক্লিয়ার? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা বলছি পটাশিয়াম ফেরোসায়ানাইডের ক্ষেত্রে এখানে কোঅর্ডিনেট নাম্বার কত? এখানে কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6। এখন তো আর 4 নাই, তাহলে আমার কি হবে, কোঅর্ডিনেট নাম্বার যখন 6, তখন আমরা দেখতে পাবো যদি ডি অরবিটালে 0 1 2 3 এতগুলো ইলেকট্রন থাকে, যদি ডি অরবিটালে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আবার আমি লিখছি সরি K4 AP CN6 এর ক্ষেত্রে যেহেতু আমার কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে কত 6, এবং এর সর্বশেষ কক্ষপথে ডি যে ডি অরবিটাল আছে, এই ডি অরবিটালে যদি 0 1 2 3 থাকে, এতগুলো সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে sp3d2 এবং অষ্টতলকে স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। আর যখন 4 5 6 থাকবে, 4 5, তখন আমরা বলবো 4 5 d2 sp3
3 এটারও স্ট্রাকচার হবে অক্টাহেড্রা। ক্লিয়ার কিনা? ওকে, ওকে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো, দাদা ফার্স্ট টাইমাররা কি বলে কমেন্ট করবে একটু বলে দেন। ওদের তো ব্যাচ নেই, ওরা বুঝতে পারছে না। তোমরা অনেকেই জানো যে আমাদের 1 তারিখ থেকে C5 ব্যাচ চালু হতে যাচ্ছে এবং 4 তারিখ আগামী 4 সেপ্টেম্বর আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে এবং প্রথমবারের মতো এসবি তে কিন্তু চালু হতে যাচ্ছে বিভাগ পরিবর্তন। তোমরা জানো এসবি সফলতা এবং সার্ভিস কোনো দিক থেকে পিছিয়ে না, এসবি সবার সেরা। সুতরাং যদি নিজেকে ভর্তি যুদ্ধে এক ধাপ এগিয়ে রাখতে চাও তাহলে এসবি বিকল্প কিছু নাই। তো আশা করি সরি দাদা একটা গান, সরি আজকে পসিবল না, ফার্স্ট টাইম স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি। তো যাই হোক, আচ্ছা যদি এটা বুঝে থাকো তাহলে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি আমার কোঅর্ডিনেট নাম্বার 5 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? 5 sp3d আর dsp3, ঠিক আছে, এই দুইটা হতে পারে। ওকে, তো আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের যে টপিক, এখনো 2টা টপিক বাকি আছে। তো সেটা হচ্ছে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। ওকে, বন্ড অর্ডার। তো দেখো বন্ড অর্ডার আমরা 3 ভাবে বের করতে পারি। বন্ড অর্ডার বা বন্ধন ক্রম অ্যাকচুয়ালি কি জিনিস? এটা হচ্ছে একটা অণুর মধ্যে যদি 2টা পরমাণু থাকে তাহলে তারা যে কয়টি রাসায়নিক বন্ধনে যুক্ত থাকে তাদেরকে আমরা বলছি বন্ধন ক্রম। কেমন? দেখো O2 অক্সিজেন, তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। দেখো অক্সিজেন কিভাবে যুক্ত থাকে? এভাবে যুক্ত থাকে, রাইট। তাহলে এখন আমার বলো যে এখানে কয়টা বন্ধন আছে? 2টা বন্ধন আছে, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, এরকম, তাই না? আচ্ছা, তাহলে এখানে বন্ড অর্ডার হবে হলো কত বলো? 2। ঠিক একইভাবে তুমি বলো যদি H2 থাকে তাহলে কি হবে? হাইড্রোজেন তো একটা বন্ধন দিয়ে যুক্ত থাকে, তার মানে ওর বন্ড অর্ডার কত হবে? ওর বন্ড অর্ডার হবে কত? 1। যদি N2 থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? N2 নাইট্রোজেন কত? 3টা বন্ড দিয়ে যুক্ত থাকে, তার মানে ওর বন্ড অর্ডার হবে কত বলো? 3। ক্লিয়ার কিনা? বন্ড অর্ডার ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন এসো, যদি এরকম থাকে যে দাদা আপনি তো দেখালেন ইজি জিনিস, কিন্তু পরীক্ষায় তো এগুলো থাকে না রে। পরীক্ষায় থাকে কি? এই যে এর বন্ড অর্ডার বের করো, পরীক্ষায় থাকে। তখন কি করব? একদম সহজ, বুঝছো? দেখো এখানে কার্বন মনোক্সাইডের বন্ড অর্ডার বের করো। একটা সূত্র লিখে নাও, বন্ড অর্ডার ইকুয়াল টু 8 - a প্লাস 8 - b ডিভাইডেড বাই 2। এখানে a কি b কি? এ হচ্ছে প্রথম মোলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। প্রথম মোলের সর্বশেষ বা সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, বি কি? বি হচ্ছে তাহলে দ্বিতীয় মোলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। ওকে, তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে বিবেচনা করো। কার্বন মনোক্সাইডের কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা থাকে, রাইট। ওকে, প্লাস অক্সিজেনের কয়টা থাকে? অক্সিজেনের থাকে হচ্ছে 6টা ডিভাইডেড বাই 2, তার মানে কত হলো? 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, আলটিমেটলি রেজাল্ট পাইলা কত? 3। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা তো কেউ জানালে না, বুঝতেছি না পোলা পয়েন্ট কি হয়েছে। ওকে, হ্যাঁ রাইট। আরে উত্তেজিত এসবিএন তো দেখতে পাচ্ছি না আমরা, কি সবাই কি ঘুম আসতেছে নাকি? একটা কমেন্ট করলাম যেন ক্লাসে গিয়ে বলতে পারি, আমিও কমেন্ট করছি। আচ্ছা, আমাদের ফার্স্ট টাইমার অথবা C5 ব্যাচে মনে হয় বলছে একটা কমেন্ট করলাম যেন ক্লাসে গিয়ে বলতে পারি। ও C4, ও আচ্ছা।
অনেক সময় দিতে যাই হোক, এটা ক্লিয়ার কিনা দেখো। এই জিনিসটা আমি আরেকটু শর্টে বোঝাচ্ছি। এটা তো তুমি সূত্র দিয়ে বোঝালাম, দেখো জাস্ট 1 মিনিটের মধ্যে আমি অ্যান্সার করব। কিভাবে 1 মিনিটের মধ্যে আমি অ্যান্সার করব? সেটা হচ্ছে ইলেকট্রন যোগফল বা ইলেকট্রন সাম, আর একটা হচ্ছে কি ইলেকট্রন সাম। আর এটার ক্ষেত্রে দেখো যে কার্বনের ইলেকট্রন সাম, ওকে। দেখো যদি ইলেকট্রনের যোগফল 14 হয় তাহলে সেখানে আমরা বলছি 3, আর এখানে হচ্ছে বন্ড অর্ডার। তাহলে যদি 13 হয় তাহলে সেখানে আমরা বলছি 2.5, যদি 12 হয় তাহলে 2, যদি 11 হয় তাহলে 1.5, যদি 10 হয় তাহলে সেটা হচ্ছে 1। আবার একইভাবে যদি 15 হয় তাহলে 2.5, যদি 16 হয় তাহলে 2, যদি 17 হয় তাহলে 1.5, আর যদি 18 হয় তাহলে 1। এখন কি শিখলাম? ইলেকট্রন যোগফল করতে হবে। কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা? 6, অক্সিজেনের 8। তাহলে 6 আর 8 যোগ করলে কত হয় বলো? 14। তার মানে ওর বন্ড অর্ডার হবে কত? 3। বন্ড অর্ডার কত হবে? 3। একইভাবে তাহলে নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে বল, এখানে নাইট্রোজেনের কত আছে? 7, অক্সিজেনের কত আছে? 8, দুটো যোগ করো কত হয়? 15। তাহলে আলটিমেটলি রেজাল্ট কত হবে? বন্ড অর্ডার 2.5। 2.5, ওকে। তাই যদি হয়, আচ্ছা যদি এখানে প্লাস অথবা মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি প্লাস থাকে বিয়োগ 1 করে দিবা, যদি মাইনাস থাকে যোগ 1 করবা। ক্লিয়ার কিনা? যদি আয়নিত অবস্থায় থাকে, যদি এরকম থাকে, এরকম থাকলো, তাহলে আমরা এমনি জানি যে এটা হবে 7 আর এটা হবে 8, 8 আর 7 15, মাইনাস আছে, তার মানে আর কি করে দিবা? 1 যোগ করে দিবা। তাহলে কত হয়? 16। তখন তার বন্ড অর্ডার কত হবে? 2 হবে। ক্লিয়ার? ওকে ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। টপিক হচ্ছে সমযোজী যৌগের শতকরা হিসাব। সমযোজী যৌগের শতকরা হিসাব। সমযোজী যৌগের শতকরা হিসাব। দেখো এটা কিন্তু তোমরা অনেকে আমাকে জানিয়েছো যে দাদা এই টপিকটা অ্যাকচুয়ালি বুঝতেছি না যে এটা কিভাবে বের করতে হয়। তো ক্লাসে আমি এইটা নিয়ে হয়তো ডিসকাস করিনি, তো আমি পরবর্তীতে অ্যানালাইসিস করলাম যে কোশ্চেনটা আসলে রিপিটেডলি আসতেছে, সো এটা স্টুডেন্টদের একটু বিপদে ফেলতে পারে। এই জন্য আমি টপিকটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু লাইভ ক্লাসের একটা সুযোগ পেয়েছি। তো যাই হোক, সমযোজী যৌগের শতকরা হিসাব জানতে হলে আমার একটা ইকুয়েশন জানা লাগবে, সেটা হচ্ছে হেনি স্মিথ ইকুয়েশন। হেনি স্মিথ ইকুয়েশন, হেনি স্মিথ ইকুয়েশনে একটা সূত্র আছে, সেটা হচ্ছে আয়নিক যৌগের শতাংশ হিসাব। তার মানে এখান থেকে পরীক্ষায় যদি দুটো আসে তাহলে দুটো যে কোনোটাই তুমি পারবে। তাহলে আয়নিক যৌগের শতাংশ, এটা শর্টকাট। আয়নিক যৌগের শতাংশটা হচ্ছে কি, এই ইকুয়েশনেও বলছে 16 ইনটু ডেল এক্স, 16 ইনটু ডেল এক্স প্লাস 3.5 ইনটু ডেল এক্স এর স্কয়ার। এখানে ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে হচ্ছে x অফ a মাইনাস x অফ b। এখানে x অফ a টা কি? মনে করো একটা তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে 2.9, রাইট? আর একটা তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে 1.2। ক্লিয়ার? তো যেটা বড়, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটাকে ধরবা x অফ a, আর যেটা তড়িৎ ঋণাত্মকতা কম সেটাকে ধরবা হচ্ছে x অফ b, রাইট? তাহলে এখানে তুমি মান বসাও। এখানে মান বসালে 16 ইনটু এই দুটো বিয়োগ করলে কত হয়? 1.7 প্লাস 3.5 ইনটু 1.7 এর স্কয়ার। তো আলটিমেটলি এখান থেকে তুমি রেজাল্ট পাবে 37% বা 37 এরকম পাবা। তাহলে যদি পরীক্ষায় পড়ে যে একটা তড়িৎ ঋণাত্মকতা 2.9 আর একটা তড়িৎ ঋণাত্মকতা 1.2, এবার বললো আয়নিক যৌগের শতাংশ বা শতকরা কত পার্সেন্ট আয়নিক যৌগ, বা যৌগটি কত পার্সেন্ট শতকরা আয়নিক, তখন অ্যান্সার হবে কত বলো? 37%। বাট এবার যদি পরীক্ষায় পড়ে যে যৌগটির মধ্যে সমযোজী ধর্ম আছে কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট সমযোজী ধর্ম আছে, তখন সেক্ষেত্রে তুমি কি বের করবা? 100 থেকে যদি তুমি সমযোজী ধর্ম, তখন কি করবা? 100 থেকে আয়নিক ধর্মটা বিয়োগ দিবা, সেটা কত? 37%। তো আলটিমেটলি রেজাল্ট কত আসে? 63%। 63% অ্যাকচুয়াল অ্যান্সার হবে। কিন্তু এখানে কথা আছে, এটা একটা সার্বজনীন অঙ্ক, এটা বারবার বিভিন্ন ভার্সিটিতে এসেছে। হ্যাঁ, যখনই এসেছে সেম ভ্যালু দেওয়া ছিল। এখন একটা কথা আছে,
যদি কোথাও আমরা ফাজানের রুল তোমরা পড়েছো, যদি কখনো Δx এর মান 1.7 হয়, দুইটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন 1.7 হবে, তখন দেখা গেছে ওর মধ্যে এই সমযোজী ক্যারেক্টারিস্টিকটা 50% আছে। অ্যাকচুয়াল অ্যানসার আছে 63, বাট এটা হচ্ছে কত পার্সেন্ট? 50%। সুতরাং যদি পরীক্ষা আসে এটা, তখন অ্যানসার দেখাবা কত বলো? 50%। যদি এই দুইটা একটু ঘুরায় দেয়, এখানে 2.9 বা 1.2 কে যদি চেঞ্জ করে দেয়, তাহলে আশা করি তোমরা বের করতে পারবে এই সূত্রটি। আশা করি তোমরা বের করতে পারবে। ওকে, ক্লিয়ার? একটা নিউ টপিক, বিভিন্ন পরীক্ষা আসে ভার্সিটি অ্যাডমিশনে বারবার আসে টপিক থেকে, অনেকটা ক্লিয়ার না। হ্যাঁ, আপনি পাশে থাকলে ফেল করেও চান্স পাবো, কোনো এরকম কখনো হবে না। আশা করি এসবি তে যারা এসেছে শেষ পর্যন্ত এসবির সাথে লেগে থাকবে, এসবির গাইডলাইন ফলো করবে, ডেডিকেশন দেখাবে, তাদের আশা করি ভালো ভালো ভার্সিটি, ভালো ভালো র্যাঙ্কিং এ চান্স হবে। হতাশ হওয়ার কিছু নাই। ফার্স্ট টাইমে হয়নি তো এটা হতাশ হওয়ার কিছু নাই। ফার্স্ট টাইমে উন্নত কোচিং করে ঠকেছো, সমস্যা নেই। এখন আমাদের কাছে এসেছো, এখন শুধুমাত্র আমাদের গাইডলাইন ফলো করতে হবে। তুমি যদি ডেডিকেশন না দেখাও, পড়াশোনা না করো, গাইডলাইন ফলো না করো, আলটিমেটলি কেউ তোমাকে চান্স পাবে না। আশা করি এসবি সার্ভিস সম্পর্কে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা জানো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ দিবেন্দু, আসিফ, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমরা যেহেতু আমরা এখানে দুইটা নিউ টপিক শিখেছি, এবং সমযোজী যৌগের যে সংকরণ, এটা আমি ওইভাবে ব্রিফলি ডেসক্রাইব করতে পারিনি, তবে আজকে লাইভ ক্লাসে আশা করি তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। তো যারা ক্লাস করেছো তারা আশা করি অনেক উপকৃত হয়েছো, এবং যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট ছিলে তারা অবশ্যই বুঝতে পারছো আমাদের এসবি কোয়ালিটি সম্পর্কে, এবং আমাদের ব্যাচের ডেডিকেশন এবং যে গাইডলাইন, এটা তোমরা এসবি তে না আসলে বুঝতে পারবে না। দাদা গানের ব্যাপারটা সরি, ফার্স্ট লাইভ ক্লাসে গান করা তো আমার জন্য টাফ হয়ে যায়, তো হবে কোনো এক সময় হবে আশা করি, সমস্যা নেই। স্যার এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ, অবভিয়াসলি একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ তোমাদের পড়াশোনার একটা ব্যাপার থাকে, রাত 9টা বেজে গেছে। তো আমাদের যে এসবি তে কোর্স চালু হতে যাচ্ছে বিভাগ পরিবর্তন, যারা ফার্স্ট টাইমে আছো বুঝতে পারতেছো না যে আমি স্যার বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাই, এখন কোথায় ভর্তি হবে, তোমার ভরসার একটা জায়গা হতে পারে অভিজিৎ স্পেশাল ব্যাচ 44/8 হাজী মহসিন রোড। অবশ্যই তোমরা আসো, এসে কথা বলো এবং আমাদের সার্ভিস সম্পর্কে জানো। আমরা সার্ভিস সম্পর্কে আমি অবশ্যই আগে বলেছি তোমাদের, সেটা হচ্ছে আমাদের এখানে ক্লাস নেওয়া হয়, তোমার যে বাসায় হোমওয়ার্ক থাকে সেটা চেক করা হয়, তারপরে যে 1 ঘন্টা 30 মিনিটের ক্লাস নেওয়া হয়, হ্যাঁ, এবং অভিজ্ঞ টিচার প্যানেল আছে আমাদের। তোমরা তো অবশ্যই জানো আমাদের অভিজিৎ দাদা দীর্ঘ 22 বছর ধরে টিচিং প্রফেশনের সাথে আছে, যদিও আমি এত বছর ধরে নাই, কিন্তু আমি চেষ্টা করি আমার স্টুডেন্টকে আমার সর্বোচ্চটা দেওয়া। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আজকে লাইভ ক্লাসটিতে ছিলে, তো দেখা হবে আর কোনো এক ক্লাসে। সবাই ভালো থাকো, শুভরাত্রি।